রাখাইনে করিডোর নিয়ে জনগণকে পাশ কাটাচ্ছে সরকার, মন্তব্য তারেক রহমানের। সিদ্ধান্ত নিতে হবে সংসদে। দলগুলোর সঙ্গে কথা বলে করিডোরের সিদ্ধান্ত জানান প্রেস সচিব। ঐক্যমত্যের আহ্বান বিশ্লেষকদের। নাফ নদী থেকে ফের 4 জেলেকে অপহরণ আরাকান আর্মির। উদ্ধারের জন্য খোঁজ নিচ্ছে উপজেলা প্রশাসন। অবৈধ সম্পদের পথ বন্ধ না হলে পুলিশ সংস্কার অসম্ভব। সাবেকরা বলছেন আইন করলে মানসিকতা বদলাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছে তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সরকারের একটি অংশ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দুপুরে নয়াপল্টনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তারেক রহমান কথা বলেন। মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক, এই স্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এ সমাবেশ। বৃহস্পতিবার বেলা 2টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর কয়েক ঘন্টা আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক দলের নেতাকর্মীরা। কখনো রোদ, আবার কখনো বৃষ্টি উপেক্ষা করেই চলে মে দিবসের এ সমাবেশ। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে এ সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবি, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো পুরোপুরি ফিরে আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদের প্রতি প্রলুব্ধ করতে না পারে। নয়াপল্টনের এ শ্রমিক সমাবেশের জনস্রোত ছড়িয়ে পড়ে কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল সহ আশপাশের বিভিন্ন এলাকায়। মে দিবসের এই সমাবেশেও নেতাদের বক্তব্যে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তাদের দাবি, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে শ্রমিক সহ সবার অধিকার বুঝিয়ে দিতে। তাই সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে মিয়ানমারে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিশ্লেষকরা বলছেন, হুট করে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি দেশের জন্য ক্ষতিকর হবে। সংশ্লিষ্ট সব মহলের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সাথে জান্তা সরকারের যুদ্ধ চলছে। তীব্র খাদ্য সংকটে ভুগছে সেখানকার নাগরিকরা। এ অবস্থায় রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে একটি মানবিক করিডোর দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগত সম্মতির কথা জানান। এরপরই শুরু হয় নানা সমালোচনা। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই
কোঅপারেট করব ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয় এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হতে পারে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই করিডোর হলে সেখানে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়ে যাবে। যে সিদ্ধান্তই হোক তা নিতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে। আমাদের সার্বভৌমত্বের জন্য সব দিক থেকে এটা অনেক বড় ইমপ্লিকেশন। তো সেই জন্য আমি মনে করি যে এটা একটা আমাদের উচিত ছিল একটা সব আমাদের রাজনৈতিক দলকে ডেকে ওদের সঙ্গে আলোচনা করা। এটা আমরা লক্ষ্য করছি। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে যদি রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে কোনো মানবিক সহায়তা দেয়া হয় তবে বাংলাদেশ তার লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী থাকবে। রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ইউএন এই মুভটা নেয় যে ওইখানে তারা মানবিক সাহায্যের জন্য যদি মুভ করে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের উইলিংনেসটা আমরা জানিয়েছি। এর বাইরে কিন্তু কিছু না, যে আমরা অবশ্যই এটা আমাদের রিলেভেন্ট যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কথা বলবো, মানে বাংলাদেশের ভিতরে। এই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা কিভাবে সহজ করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে 4 জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লালদ্বীপ পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর জানান সকালে ক্যাম্প থেকে অনেক জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। প্লাস্টিকের ড্রামের ভেলা বানিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে 4 জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার সময় নদীতে ঝাঁপ দিয়ে বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান জেলেদের উদ্ধারের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এর আগে গত 8 এপ্রিল নাফ নদীর মোহনা থেকে 11 জেলে সহ 5টি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিজিবির মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয় তাদেরকে। পুলিশকে নিরপেক্ষ ভূমিকায় দেখতে চাইলে সবার আগে সামাজিক বিভাজন দূর করতে হবে। আইন দিয়ে পুলিশের মানসিকতার পরিবর্তন সম্ভব নয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগে এক আলোচনা সভায় এই মতামত উঠে আসে সাবেক পুলিশ কর্মকর্তা ও বিশিষ্টজনের বক্তব্যে। তারা বলেন, সম্পদ অর্জনের অবৈধ পদ্ধতি বন্ধ না করলে পুলিশ সংস্কার অসম্ভব। পুলিশ সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার এই আয়োজন রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে। অনুষ্ঠানে অংশ নেন ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। গণতন্ত্র বলতে আমরা স্বভাবভাবেই বুঝি যে। এ সময় শিক্ষাবিদ ও গবেষকরা বলেন, সংস্কার কমিশন পুলিশের সমস্যা উপলব্ধি করতে পারেনি। জনপ্রিয়তা কমার কারণ খুঁজে বের করতে হবে, বন্ধ করতে হবে অবৈধ সম্পদ অর্জনের পথ। সংস্কার কমিশনের রিপোর্ট সেটা এক নজর দেখে দেখলাম তারাও জিনিসটা আদৌ, আমি দুঃখের সাথে বলছি, উপলব্ধি করতে পারেননি। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনতার বিভক্তি। এই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারছে না। পুলিশ একটা ভূমিকা রাখতে পারে, কিন্তু কোনটাকে আপনি ক্রিমিনাল অফেন্স হিসেবে নেবেন, কোনটাকে নেবেন না, এইটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, অতীতে পুলিশ যেভাবে দুর্নীতি করেছে তা ঠেকাতে সমাজের ভেতর থেকেই দাবি উঠতে হবে। স্বাধীনতা দিলে স্বাধীনতা ভালো লাগে না, গোলামি করতে খুব ভালো লাগে। অনেক প্রাপ্তি পাওয়া যায়, অনেক লাভবান পাওয়া যায়। এই যে মনোবৃত্তি, দ্বিচারিতা, এটা বন্ধ হওয়া উচিত। রুলস রেগুলেশনসগুলো চেঞ্জ করা দরকার, সেগুলো আমরা করলাম না। তো তাহলে আমাদের কথার মধ্যে বৈপরীত্য রয়ে গেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশকে যথাযথভাবে পেশাগত করতে চাননি। বক্তাদের মতে, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা বন্ধ করতে হবে। পুলিশের সাথে জনতার বিভক্তির কারণও খুঁজতে হবে। আমি আজ বুঝেছি, শক্তি নয়, নৈতিকতা বড় অস্ত্র। সম্মানিত নাগরিকবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে। ব্যবসায়ী ও নাগরিক প্রতিনিধিরা বলেন, দেশে আইন থাকলেও প্রয়োগ নেই বলে অভিযোগ বিদেশি ক্রেতাদের। তবে রাজনীতি বা শাসন ব্যবস্থার পরিবর্তন না হলে পুলিশের সার্বিক পরিবেশের উন্নতি হবে না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শ্রমিকদের অবস্থা যদি আগের মতো থেকে যায় তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। দুপুরে মে দিবসের আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় তিনি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতেরও আহ্বান জানান। মে দিবস উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে দিনটি জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস হিসেবেও পালন করা হয়। অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের তহবিল থেকে 5 শ্রমিককে সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রমিকের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে। তাই যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম অসন্তোষ তৈরির উপক্রম হয়েছিল, সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিশোধের মাধ্যমে শিল্প কর্মপরিবেশ সচল রাখা হয়েছে। শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আওয়াজ তুলেছে পয়লামে, দিতে হবে পুরো ঘামের দাম, পুরো বিজয়ের সংগ্রামে চলেছে মিছিল কি উদ্দাম। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধান উপদেষ্টা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ের বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষা সহ তাদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে। একথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগ সরকার শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেছিল বলেও অভিযোগ করেন উপদেষ্টা। মহান মে দিবসের সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে শ্রমিকরা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো কর্মী ছাঁটাই চলছে, বকেয়া রয়েছে বেতন। আমাদের সঠিক সময়ে বেতন দিতে হবে, যত পাওনাদার আছে সঠিক সময় দিয়ে ফ্যাক্টরি চালাতে হবে। আমাদের যদি ওভারটাইম করানো হয় সেটার জন্য আমরা মজুরি পাই। কর্মসূচি উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা। শ্রমিক অধিকার, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মালিকরাই ছিলেন নীতি নির্ধারক, তাই শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। আমি আইএলওতে গিয়ে তাই বুঝলাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটার জন্য পায়। ইটভাটা, নির্মাণ শ্রমিক, হোটেল রেস্তোরাঁর মতো অপ্রচলিত খাতের শ্রমিকদের নিয়মের মধ্যে আনা সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এদিকে বিজয়নগরে শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেছে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির স্থায়িত্ব, ন্যায্য মজুরি ও পেনশনের দাবি তাদের। আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত আছেন তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগের পদক্ষেপ নিতে হবে। আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগ বন্ধ, ন্যায্য পাওনা নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন সব নারী, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর
জোর দেন নেতারা। সকালে রাজধানীর পুরানা পল্টনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে যোগ দিতে পুরানা পল্টনে জড়ো হতে থাকেন শ্রমজীবীরা। সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, নতুন বাংলাদেশে শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলেও মন্তব্য তাদের। ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। সমাবেশের প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে সব মানুষকে সম্মান দিতে হবে। নারী শ্রমিকদের মর্যাদা রক্ষার উপরও গুরুত্ব দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দিবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে নেতারা বলেন, দেশের উন্নয়নে মালিক শ্রমিক বৈরিতা নয়, প্রয়োজন ঐক্য। আমরা মালিক শ্রমিকের সাথে একটা হৃদ্রতা চাই, যে মালিক ও শ্রমিকদেরকে দেখবে, শ্রমিকরা মালিককে দেখবে। গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা যারা আছি, আমরা মালিকের সাথে আলোচনা করব, বারবার বসবো, সমস্যার সমাধান করব। এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের দৃশ্যমান বিচার শুরু করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরের শিবচরে নদীতে ফেলে দেয়া প্রতিবন্ধী শিশুটির এখনো খোঁজ মেলেনি। এ ঘটনায় অভিযুক্ত মাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এলাকায় সেতু থেকে শিশুটিকে ফেলে দেন তার মা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল থেকেই এক মেয়ে ও প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে আরিয়াল খান নদের সেতুর রেলিংয়ে বসেছিলেন ওই নারী। এ সময় স্থানীয়রা সাহায্য করতে গেলে রাগারাগিও করেন তিনি। সন্ধ্যা 7টার দিকে সেতুর ওপর মানুষের চলাচল কমে গেলে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেন মা। এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। স্বামীর মৃত্যুর পর ভিক্ষা করে সংসার চালান ওই নারী। আর্থিক অনটনে প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দেওয়ার দাবি করেছেন তিনি। আমরা এখন তাকে আমাদের হেফাজতে আনছি, আপাতত তার ওখানে কোনো সমস্যা হতে দিনে। তবে এখন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত আছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত এবং অনেক জাল, যার জন্য তাদের যে সন্তানকে যে খুঁজবে তা এতে বাধাগ্রস্ত হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের পাশে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 শিশু। সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে এলাকায় বৃষ্টি হলেও সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক ছিল। সকালে শিশুরা ওই এলাকায় খেলতে যায়, এর মধ্যে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবা। আহত 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ইপিজেডের নিচু এলাকা ভরাট ও প্লট তৈরিতে পাহাড় কাটা থাকায় এই দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। খেলার পরে একটু ছামার জন্য ওই পাহাড়ে ডাগিয়ে এভাবে করে বসছে। ওই বসার কারণে হুট করে পাহাড়টা দোষে ওদের মাথা ওদের গায়ের উপর পড়ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে এই কেভিজেড কর্তৃপক্ষ অবশ্যই দায়ী এবং প্রশাসন যে গাফিলতি চুপ ছিল, প্রশাসনকে আমরা দায়ী করি। এটা আমরা রিপোর্ট নিব পুলিশের কাছ থেকে, আমরা একটু সরজমিনে দেখব পরিবেশের মতামত, তারপরে এটা আমরা একটা যদি ওরকম কোনো কিছু তাদের গাফিলতি থাকে সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। সকাল 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন ওই কারখানার কর্মী কবির হোসেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান
ও জ্যেষ্ঠ কর্মকর্তা সাইফুল ইসলাম। দগ্ধদের শরীর 34 থেকে 53% পুড়ে গেছে। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। স্বজনরা জানান, সকালে মিলের ভেতরের কার্যক্রম ঘুরে দেখছিলেন সবাই। এই সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে কারখানার ভেতরে আগুন ধরে এবং দেয়াল ধসে পড়ে। দগ্ধ হন 3 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।